আজকে হচ্ছে পার্ট 16। প্রশমন তাপ। প্রশমন তাপ এই ব্যাপারটা তোমরা 9-10 অলরেডি পড়ে আসছো, তবুও আমি একটু রিপিট করতেছি। প্রশমন বিক্রিয়া হলো এসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি যে উৎপন্ন হয় সেই বিক্রিয়া, এবং ওই বিক্রিয়ায় যে তাপটা মানে ডেলেজ ওটাই প্রশমন তাপ। ঘটনা কি? এসিড এবং ক্ষার একসাথে যুক্ত হয়ে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। লবণ এবং পানি, এই বিক্রিয়াটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া, এবং এই বিক্রিয়ায় যে ডেলেজটা আসে এই ডেলেজটাকে বলা হয় প্রশমন তাপ। এখানে কিছু শর্ত আছে। শর্তটা হচ্ছে, এই যে এসিডটা নিলাম, এখানে আমার অবশ্যই 1 মোল এসিড নিতে হবে। এই ক্ষারটাও 1 মোল ক্ষার নিতে হবে। এবং এই যে এসিডটা, এই এসিডের বিভিন্ন প্রকারভেদ আছে, এটা আমরা সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়ে পড়বো। এসিডটাকে হইতে হবে এক ক্ষারকীয় এসিড, এক ক্ষারকীয় অ্যাসিড। এটা নিয়ে চাপ নিও না, এটা আমরা বিস্তারিত পরে আলোচনা করব। এক ক্ষারকীয় অ্যাসিড বলতে আমরা HCl কে বোঝাচ্ছি, আবার H2SO4 কে না। এক কথায় যদি বলি, যেটা একটা H দিবে সেগুলো হচ্ছে এক ক্ষারকীয় অ্যাসিড, আর যেগুলো একাধিক দিবে সেগুলো না, এটা দ্বিক্ষারকীয় অ্যাসিড। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। এক ক্ষারকীয় অ্যাসিড বলতে যে এরকম লিনিয়ার বোঝাচ্ছি, HCl এরকম যেন একটা হাইড্রোজেন দেয়, এগুলাকে বোঝাচ্ছি। তো এক ক্ষারকীয় অ্যাসিড লাগবে, আর এই ক্ষারটাও এক অ্যাসিডীয় ক্ষার লাগবে, এক অ্যাসিডীয় ক্ষার। এক অ্যাসিডীয় ক্ষার বলতে আমরা বোঝাচ্ছি, ধরো যে NaOH, এটাকে বোঝাচ্ছি। এটাকে বোঝাচ্ছি না, ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে না। যেটা একটা OH দিবে সেটাকে বোঝাচ্ছি। বিস্তারিত আলোচনা আমরা পরে করব, চাপ নেওয়ার কিছু নাই। আপাতত এই কথাটা লাগবে। মেইন যে কথাটা সেটা হলো, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে পানি পানি এবং লবণ উৎপন্ন করবে। এই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। এই বিক্রিয়ার যে ডেল H, এটাই হচ্ছে প্রশমন তাপ। শর্ত হলো এসিড এবং ক্ষার 1 মোল করে নিতে হবে। এসিডটা হইতে হবে এক ক্ষারকীয়, ক্ষারটাও হইতে হবে এক ক্ষারকীয়। এখানে আরো কিছু আছে, বই পড়লে হয়তো বুঝতে পারবা। এটা যদি দ্বিক্ষারকীয় হয় তাহলে এটা দ্বি এসিডীয়, এটা ত্রিক্ষারকীয় হলে এটা ত্রি এসিডীয়। মানে এটা আর এটার ফর্ম মিল থাকতে হবে। এটা যতগুলো H+ দিবে আর এটারও OH- ততগুলোই দিতে হবে। বিস্তারিত তোমরা বই থেকে পড়ে নিতে পারো, না পড়লেও তেমন কিছু হবে না। আপাতত আমার যে কথাটা এটা মনে রাখলেই হবে। তো সংজ্ঞাটা একটু লিখি চলো। 1 মোল এক ক্ষারকীয় এসিড, এবং মনে হয় কথাটা বুঝছো। এখানে আমার 1 মোল নিতে হবে, কি এসিড নিতে হবে, এসিডটা এক ক্ষারকীয় হইতে হবে। 1 মোল এক ক্ষারকীয় এসিড, এবং 1 মোল এক এসিডীয় ক্ষার, এবং 1 মোল এক এসিডীয় ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন তাপকে প্রশমন তাপ বলে। সংজ্ঞাটা মনে হয় বুঝতে পারছো। এখানে একটু ভেজাল লাগে সংজ্ঞাটা, যদি কারোর ভেজাল লাগে বা প্রবলেম হয় তাহলে বললে আমি আবার বলবো। 1 মোল নিতে হবে এসিড নিতে হবে, এসিডটা এক ক্ষারকীয় হইতে হবে। 1 মোল এক ক্ষারকীয় এসিড, এবং 1 মোল এক এসিডীয় ক্ষারের বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় সেটাকে বলা হয় প্রশমন তাপ, মানে ডেলেজটাকে বোঝাচ্ছি। তো এইগুলো আমি একটু মুছে দিই।
আমাদের যে এইচ অ্যাসিড, এই যে অ্যাসিড এবং ক্ষার, অ্যাসিড বলতে কিন্তু আমরা এই H+ বোঝাই, আর ক্ষার বলতে কিন্তু OH- বোঝাই। এখানে এই অ্যাসিড যেন, এই অ্যাসিডের পরিমাণ এবং ক্ষারের মোল সংখ্যা যদি সমান থাকে, যেন সমান থাকে, এই জন্য আমরা এইটা এবং এটা মিলাই নেই। এক ক্ষারকীয় এক অ্যাসিডীয়, দ্বিক্ষারকীয় দ্বি অ্যাসিডীয়, তুমি যে কোনো একটা দিয়ে সংজ্ঞা দিলেই হবে। আপাতত যেহেতু তোমাকে আমি এক ক্ষারকীয়টা চিনাইছি, তো এটা দিয়ে সংজ্ঞাটা দিবা, যদিও ফুল কনসেপ্টটা এখনো তোমাকে পড়ানো হয়নি। এখন এই যে অ্যাসিডের ধরন অনুসারে বিভিন্ন রকম প্রশমন তাপ পাওয়া যায়। যেমন আমি চাইলে এই অ্যাসিডটাকে দুর্বল নিতে পারি, ক্ষারটাকে দুর্বল নিতে পারি, অ্যাসিডটাকে তীব্র নিতে পারি, আবার ক্ষারটাকেও দুর্বল নিতে পারি। এরকম এদিক সেদিক হবে, বিভিন্ন রকম হবে, দুর্বল বা তীব্র নিব, বিভিন্ন রকম প্রশমন তাপ পাবো। এগুলো একটু লিখো, রোমান 1 দিয়ে লিখো। তীব্র অ্যাসিড ক্ষারের প্রশমন তাপ, মানে আমি এখন অ্যাসিড হিসেবেও তীব্র নিব, ক্ষার হিসেবেও তীব্র নিব, তখন প্রশমন তাপটা কত হবে এটা। যখন আমি দেখো এখানে কি নিব, অ্যাসিড নিব একটা, ক্ষার নিব একটা, অ্যাসিডটাকেও তীব্র নিতে হবে, ক্ষারটাকেও তীব্র নিতে হবে। যেমন ধরো উদাহরণ হিসেবে বলি, একটা অ্যাসিড নিলাম HCl, HCl এবং একটু নিচে লিখো, HCl এবং আরেকটা NaOH। এতদিনে বুঝে ফেলা উচিত এটা একটা তীব্র অ্যাসিড আর এটা একটা তীব্র ক্ষার। এরা যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে। লবণটা হয় NaCl এবং পানি H2O। এই বিক্রিয়ায় যে ডেল H এর মানটা, এটাই হবে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপ। এবং এই ডেল H এর মানটা একটা ফিক্সড মান হয়, মানটা হচ্ছে -57.32 কিলো জুল পার মোল। এটা একটু মুখস্থ রাখতে হবে কষ্ট করে। এখানে যে মেইন বিক্রিয়াটা হচ্ছে এইখান থেকে H+ আসে, H+, আর এইখান থেকে OH- আসে, OH-। এরা বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, এবং এই পানি উৎপন্নের সময় এই ডেল H টা উৎপন্ন হয়, -57.32 কিলো জুল পার মোল। এটা গ্লেন্স আমি আবার বলতেছি, আমরা প্রশমন তাপ পড়তেছিলাম। প্রশমন তাপ মানে অ্যাসিড এবং ক্ষার। আমরা যদি অ্যাসিডটাকে এবং ক্ষার দুইটাকেই তীব্র নেই, একটা তীব্র এটাও তীব্র, দুইটাকেই তীব্র নেই, তাহলে আমার প্রশমন তাপের মানটা আসে -57.32 কিলো জুল পার মোল। এই বিক্রিয়াটার মানে হলো H+ এবং OH- এর যে বিক্রিয়ায় H2 উৎপন্ন হয়, সেটা -57.32। এইটাতে উৎপন্ন হয় তাপটা, অন্য কিছুতে তাপ উৎপন্ন হয় না। কিন্তু এই NaCl উৎপন্নের সময় তাপ উৎপন্ন হয় না। কেন হয় না, এটা আমরা যখন পড়াবো, ওই 3 নম্বর অধ্যায় রাসায়নিক বন্ধন পড়াবো, কিভাবে বিক্রিয়া করে, ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো। আপাতত এটা হচ্ছে আমার তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের বিক্রিয়ায় প্রশমন তাপের মানটা এত হয়। এই বিক্রিয়াটা যে কথা, এই যে তাপটা উৎপন্ন হয় শুধুমাত্র এই বিক্রিয়াটাতে, মানে H+OH- এর বিক্রিয়ায় পানি উৎপন্ন হওয়ার সময় এই সবটা তাপ উৎপন্ন হয়। তো একটু উপরে লিখে রাখো, এক্ষেত্রে প্রশমন তাপের মান -57.32 কিলো জুল পার মোল হয়। এ হলো আমার তীব্র অ্যাসিড এবং তীব্র তীব্র ক্ষারের প্রশমন তাপ। তারপরে 2 নাম্বার দিয়ে লিখো, দুর্বল দুর্বল অ্যাসিড ক্ষার দুর্বল অ্যাসিড ক্ষারের প্রশমন তাপ। এখন আমি অ্যাসিড হিসেবে দুর্বল নিতে পারি, ক্ষার হিসেবেও দুর্বল নিতে পারি। যেমন ধরো এই জায়গাটাতে, এখানে দেখো, প্রশমন তাপ মানে হলো অ্যাসিড এবং ক্ষার নিব,
যদি আমি এই অ্যাসিডটাকে দুর্বল নেই, ক্ষারটাকে তীব্র নেই, আমি যে কোনো একটাকে বা যে কোনো দুইটাকে, একটাকে অথবা দুইটাকে আমি দুর্বল নিতে পারি। হ্যাঁ, তো ধরো যে একটা অ্যাসিড নিচ্ছি দুর্বল CH3 COOH, এটা একটা দুর্বল অ্যাসিড জানো, প্লাস এটার সাথে আমি একটা তীব্র ক্ষার নিতে যাচ্ছি, তীব্র ক্ষার NaOH। এটা বিক্রিয়া করবে, বিক্রিয়াটা আমি জানি হচ্ছে উভমুখী হবে। আপাতত আমি একমুখী দিলাম, কারণ এটা আমাদের উভমুখী একমুখী মেইন কনসেপ্ট না। তুমি একমুখী দিয়ে পরীক্ষার হলে করতে পারো, কিন্তু বাফার করার সময় কিন্তু উভমুখী দিয়ে করতে হবে। তো এইখানে এটা নিলাম হচ্ছে দুর্বল দুর্বল অ্যাসিড, আর এইখানে নিলাম তীব্র ক্ষার। কি উৎপন্ন হবে? লবণ এবং পানি। লবণটা হচ্ছে CH3COONA প্লাস H2O। এই বিক্রিয়ায় ডেল এইচ এর যে মানটা, এটাই হচ্ছে এই বিক্রিয়ার জন্য, মানে দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষারের, দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপ হবে এই ডেল এইচ এর মানটা। এখন ডেল এইচ এর মানটা কত হয় সেটা ফ্যাক্ট। জেনারেলি এইখান থেকে যখন এই পানিটা উৎপন্ন হলো, পানিটা উৎপন্ন হওয়ার সময় এই জায়গা থেকে গেছিল কি H প্লাস, লিখো না H প্লাস, আর এখান থেকে গেছিল হচ্ছে OH মাইনাস। তাহলে জেনারেলি আমার বিক্রিয়াটা হইছে H প্লাস, একটু বুঝো তারপর লিখো। H প্লাস এবং OH মাইনাস বিক্রিয়া করার ফলে উৎপন্ন হইছে H2O, আর এই বিক্রিয়াটার জন্য ডেল H এর মানটা আমরা দেখে আসছি, এটা -57.32 কিলোজুল পার মোল। তাই কমন সেন্স বলে এই ডেল এইচ এর মানটা যদি -57.32 হয়, এটাও কত হওয়া উচিত? -57.32 হওয়া উচিত। কিন্তু খেয়াল করো, আমার এই বিক্রিয়াটা হওয়ার জন্য, নিচের যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হওয়ার জন্য অ্যাভাইলেবল H প্লাস দরকার এবং অ্যাভাইলেবল OH মাইনাস দরকার। এই OH মাইনাস কোন জায়গা থেকে আসতেছে? NaOH থেকে আসতেছে। NaOH একটা তীব্র ক্ষার, সে তীব্র ক্ষার হওয়ায় সে অ্যাভাইলেবল OH মাইনাস সাপ্লাই দিতে পারবে। যতটুকু দিবা সবটাই সে সামনের দিকে আয়নিত করে দিবে। আবার বলতেছি, NaOH একটা তীব্র ক্ষার হওয়ায় সে অ্যাভাইলেবল OH মাইনাস সাপ্লাই দিতে পারবে। তাহলে এটা সমস্যা নাই, এটা ঠিক আছে। এখন দেখো এই H প্লাস কোন জায়গা থেকে আসছিল? দুর্বল অ্যাসিড থেকে। এই অ্যাসিডটা কি অ্যাভাইলেবল H প্লাস সাপ্লাই দিতে পারবে? আংশিক পরিমাণে দিবে। আংশিক পরিমাণে দিবে। আগেই বলে আসছিলাম সে দুর্বল, কারণ সে আংশিক পরিমাণে দ্রবীভূত হইতে পারে। তাই আমার কিন্তু বিক্রিয়ার জন্য অ্যাভাইলেবল H প্লাস দরকার পড়বে, কিন্তু সে তো অ্যাভাইলেবল H প্লাস দিতে পারে না। তার জন্য এই যে এখানে তাপটা উৎপন্ন হয়, এইখান থেকে কিছু তাপ সে ইউজ করে ফেলে। এই যে এটা কে ইউজ করে, CH3COOH, এটা ইউজ করে ফেলে কেন? সে বিয়োজিত হওয়ার জন্য, কারণ তার বিয়োজিত হইলেই তাপটা উৎপন্ন হবে এতটুকু। আবারও বলতেছি, জেনারেলি আমার হওয়া উচিত ছিল 57.32। যদি এটাও তীব্র হয়, কারণ তখন এটাও অ্যাভেলেবল H প্লাস দিবে, এটা অ্যাভেলেবল OH মাইনাস দিবে। কিন্তু যখন এটা দুর্বল হয়ে গেছে, এটা তীব্র না, এখন দুর্বল, তাই এটা অ্যাভেলেবল H প্লাস দিতে পারবে না। তাই H প্লাসটা সাপ্লাই রাখার জন্য তাকে এই জায়গায় যে তাপটা উৎপন্ন হয়েছিল, এখান থেকে কিছু তাপ সে ইউজ করে নিজে বিয়োজিত হয়, তারপর এই তাপটা উৎপন্ন হয়। জেনারেলি এখানে তোমার এই বিক্রিয়াটা তো ঘটতেই হবে। এই বিক্রিয়া ঘটানোর জন্য আমার H প্লাসটা দরকার পড়ে, আর এই H প্লাসটার দ্রবণে পাওয়ার জন্য সে কিছু তাপ ইউজ করে ফেলে। কোন জায়গা থেকে? এই -57.32, এই জন্য কমে যায় এখান থেকে। তো এটাকে একটু ব্যাখ্যা করে লিখতেছি। এটাকে আমি আবার বলবো না, মনে হয় কারো প্রবলেম হলে বইলো। এক কথায় বললে, এই যে এটা দুর্বল, এই দুর্বলটা বিয়োজিত হওয়ার জন্য কিছু তাপ ইউজ করে, যার কারণে যা হওয়া উচিত ছিল তার চেয়ে কিছু পরিমাণ কমে যায়। এবং এই বিক্রিয়ার জন্য অ্যাকচুয়াল যে তাপটা, এই তাপটা হচ্ছে -55.2 কিলোজুল পার মোল। ব্যাখ্যা কিভাবে লিখবা?
উপরে পরে লিখে দিতেছি আমি। নিচে আরো একটা বিক্রিয়া লিখো। বিক্রিয়াটা হচ্ছে এরকম, CH3 COOH প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করবে। লবণটা হচ্ছে CH3 COONH4 প্লাস H2O। এখান থেকেও আমার ডেল এইচ এর মানটা লাগবে। জেনারেলি যেহেতু এটা একটা অ্যাসিড এবং এটা ক্ষার, হওয়া উচিত ছিল কিন্তু মাইনাস, লিখো না, -57.32 হওয়া উচিত ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে না। এর কারণটাও আমরা বুঝতে পারবো এখনই। দেখো এই যে এটা একটা দুর্বল অ্যাসিড, আর এটা একটা তীব্র ক্ষার, সরি দুর্বল ক্ষার। আচ্ছা, এটা দুর্বল ক্ষার যে, এটা কারো প্রবলেম আছে? না থাকা উচিত, কারণ হচ্ছে বাফার দ্রবণ পড়ার সময় আমরা এটাকেই দুর্বল হিসেবে ইউজ করে আসছি। এখন এটা একটু মুখস্থ রাখতে হবে কষ্ট করে। এইটা হচ্ছে দুর্বল, এটাও হলো দুর্বল, তাই এটার মানটা কি এত হওয়া উচিত, নাকি এর চেয়ে বাড়া উচিত, নাকি কমা উচিত? কমা উচিত। অবশ্যই কমা উচিত। কেন কমা উচিত? কারণ সে তো দুর্বল, দুর্বল হওয়ার কারণে এই যে অ্যাসিডটা দুর্বল, সে বিয়োজিত হতে পারবে না। বিয়োজিত হওয়ার জন্য তার এই যে -57.32, এখান থেকে কিছু তাপ সে ইউজ করবে, তাই এটা থেকে কমে যাওয়া উচিত। দেখো উপরে কম ছিল, কমে গিয়া -55.3 হয়েছে, 55.2 হয়েছিল। এখন আরেকটা দুর্বল আসছে সাথে, তো সেও তো দুর্বল, মানে অ্যাভেলেবল ওয়েজ দিতে পারবে না, সে বিয়োজিত হওয়ার জন্য আরো কিছু পরিমাণ তাপ ইউজ করবে। তাহলে এই যে এইখানে যে তাপটা হবে, এই জায়গাটাতে যে তাপটা হবে, এটাই 55.2 এর চেয়ে বেশি হওয়া উচিত নাকি কম হওয়া উচিত? কম হওয়া উচিত। অবশ্যই কম হওয়া উচিত। এবং এই মানটা, অ্যাকচুয়াল যে মানটা, সেটা হয় -50.41 কিলোজুল পার মোল। এই মানগুলো তোমার মুখস্থ করার দরকার নাই, যদি কেউ মুখস্থ করতে চাও করবা, কিন্তু মানগুলো সবগুলো মুখস্থ করার দরকার নাই, শুধু এটা মুখস্থ করবা। এই যে এটা 57.32 এরটা। তো উপরে বর্ণনাটা একটু লিখো। বর্ণনাটা হচ্ছে, এক্ষেত্রে দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার নিজে বিয়োজিত হওয়ার জন্য কিছু পরিমাণ তাপ ব্যবহার করে। তাই প্রশমন তাপের মান -57.32 কিলোজুল পার মোল হতে কম হয়। এখন আমি একটা গ্ল্যান্স বলে দিই কি বললাম। যখন আমরা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার নিব, তখন সে নিজে নিজে বিয়োজিত হইতে পারবে না সবটা। বিয়োজিত করার জন্য কিছু পরিমাণ তাপ ব্যবহার করে ফেলবে, যার জন্য এই মানটা -57.32 এর চেয়ে কিছু পরিমাণ কমে যায়, যেটা দেখো বিক্রিয়াগুলোতে কমে গেছে। আর এটাতে আরো অনেক বেশি কমছে, কারণ এখানে এটাও দুর্বল, এটাও দুর্বল। এখানে তো একটা তীব্র ছিল, যার কারণে একটু কমছে, কিন্তু যখন দুইটাই দুর্বল হয়ে যায় আরো বেশি কমে যায়। এখানে কারো প্রবলেম আছে কোনো? না। এখানে একটা ব্যতিক্রম আছে, লিখো ব্যতিক্রম। ব্যতিক্রম হিসেবে আমার একটা HF নিলাম, হাইড্রোজেন ফ্লোরাইড। এটা একটা দুর্বল অ্যাসিড, সে একটা দুর্বল অ্যাসিড।
চাপ নেওয়ার কিছু নাই যে আরো কোনো অ্যাসিড দিয়ে দিলে ওইটা কি দুর্বল নাকি ক্ষার বুঝতে পারবো কিনা, এটাই দিবে, এর বাইরে দিবে না। যেগুলো আমি খাতায় পড়াচ্ছি এর বাইরে জেনারেলি দিবে না। তো এই এইচএফ নিলাম, এইচএফ একটা দুর্বল অ্যাসিড, এর সাথে আমি একটা NaOH নিলাম। NaOH হচ্ছে তীব্র ক্ষার, তীব্র ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে, লবণ প্লাস পানি উৎপন্ন করবে। এবং এই ক্ষেত্রে যেহেতু এটা একটা অ্যাসিড এবং এটা একটা ক্ষার, অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া অনুসারে এটা হওয়া উচিত ছিল -57.32, কিন্তু যেহেতু এটা দুর্বল অ্যাসিড হওয়ার কারণে এই মানটা কি -57.32 এর চেয়ে বাড়া উচিত নাকি কমা উচিত? কমা উচিত। কমা উচিত। কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হচ্ছে যখন আমরা ফ্লোরাইড ইউজ করি, এই যে ফ্লোরাইড ইউজ করব যখন, তখন ফ্লোরিনের, আচ্ছা ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা মেবি 9, একটু দেখ, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, F9। তুমি এটার যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p5 এরকম আসে। যদি আঁকলে হচ্ছে এটাকে আমি 1 ধরলাম, এখানে আমার ইলেকট্রন আছে হচ্ছে দুইটা 1s এ, এটা 1 নম্বর শক্তি স্তর, এটা 2 নম্বর শক্তি স্তর। 1 নম্বরে দুইটা ইলেকট্রন আছে। এগুলো যারা ক্লিয়ারলি বুঝতেছে না সমস্যা নাই, আমি গুণগত রসায়নে একটু প্রথম দিকে আলোচনা করতে পারি। তারপরে 2 নম্বর শক্তি স্তরটা আঁকলাম। 2 নম্বর শক্তি স্তর, যখন 2 নম্বর শক্তি স্তর আঁকবো, এখানে হলো টোটাল ইলেকট্রন হচ্ছে 7টা, 1 2 3 4 5 6 7, এরকম 7টা ইলেকট্রন। তো দেখো তার কক্ষপথ হচ্ছে 2s পর্যন্ত, তার মানে তার যে ডায়ামিটার হবে এতটুকু, 2s পর্যন্ত। 2s পর্যন্ত ডায়ামিটারটা খুবই কম, কিন্তু তার এই ডায়ামিটারের মধ্যে ইলেকট্রন কতগুলো আছে? টোটাল ইলেকট্রন দেখো 1 2 3 4 5 6 7 8 9, এই যে এইখান থেকে এই পর্যন্ত তার টোটাল 9টা ইলেকট্রন আছে 2s এর মধ্যে। 2s এর মধ্যে 9টা ইলেকট্রন থাকায় জেনারেলি 2s এর মধ্যে না, এই যে এই জায়গাটাতে সর্বশেষ যে শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তরে 7টা আছে। সর্বশেষ শক্তি স্তরে 7টা মানে তার এই এত ক্ষুদ্র একটা জায়গার ভিতরে অনেক বেশি ইলেকট্রন থাকায় এটার ইলেকট্রন ঘনত্ব একটু বেশি থাকে। যেমন অক্সিজেনের চিন্তা করো, অক্সিজেনের কত হবে 8 না, হচ্ছে 2 কত হবে 2 6, তার কত ছিল 2 7, তার এখানে 7টা, তার এখানে 6টা। নাইট্রোজেন চিন্তা করো আরো কম। আবার তুমি যদি অন্য জায়গায় যাও, যেমন ধরো যে সোডিয়ামে চলে যাও, সোডিয়ামে চলে গেলে আবার কি হবে? আহ বাচ্চাদের নিয়মে করি, 2 8 1, তখন কিন্তু শক্তি স্তর কয়টা হয়ে গেছে? 3টা শক্তি স্তর হয়ে গেছে। 3টা শক্তি স্তর হইলে কি হবে? একটা শক্তি স্তর, 2টা শক্তি স্তর, 3টা শক্তি স্তর। দেখো তার জায়গা কিন্তু অনেক বাইরে গেছে। কিন্তু ফ্লোরিন এমন একটা স্টেটে আছে যে তার জায়গা ছোট, ছোট একটা জায়গার ভিতরে ইলেকট্রন অনেক বেশি, তাই ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি। এটা বোঝানোর জন্য কথাগুলো বলতেছি, এটা তোমাদের অন্যান্য অধ্যায়গুলোতেও আসবে। ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি, ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি হওয়ার কারণে একটা বন্ধন ক্রিয়েট হয়, বন্ধনটার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হ্যাঁ, এটার বিস্তারিত আমরা পড়বো, মূল টপিকে আছে হাইড্রোজেন বন্ধন। কি কি বললাম, যদিও বা এই অধ্যায়ের মূল টপিক না, এখানে কি কি, এই ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি হয়, তার মধ্যে একটা বন্ধন ক্রিয়েট হয়, কার সাথে? পানির সাথে একটা বন্ধন ক্রিয়েট হয়। কেন কেন বন্ধন এবং কোন বন্ধন ক্রিয়েট হয়? হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট হয়, তাই কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়। এই কথাটা আমি একটু লিখবো, ফ্লোরিন, তুমি ঠিক এইভাবে পরীক্ষায় লিখবা, ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব
বেশি হয় এটি পানির সাথে দৃঢ়ভাবে যুক্ত হয়, অর্থাৎ বন্ধন গঠন হয়। ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্বটা অনেক বেশি, মানে তার ছোট্ট জায়গায় ইলেকট্রন সংখ্যা অনেক বেশি, তাই সে পানির সাথে একটা বন্ধন ক্রিয়েট করে। যখন বন্ধন গঠন হয় তখনই তাপ উৎপন্ন হয়, আর বন্ধন গঠন হলেই তাপ উৎপন্ন হয়। উৎপন্ন তাপ -57.32 কিলোজুল পার মোলের সাথে যুক্ত হয়ে প্রশমন তাপের মান বৃদ্ধি করে। এটাই হলো এখানের ব্যতিক্রম। তো ঘটনাটা কি, যখন ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব, ফ্লোরিন ইউজ করব, ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি হয়, এটা পানির সাথে দৃঢ়ভাবে যুক্ত হয়, অর্থাৎ একটা বন্ধন গঠন হয়। যখন বন্ধন গঠন হয় তখনই তাপ উৎপন্ন হয়। কোন একটা কিছু গঠিত হলে যে গঠন তাপ, তাপ উৎপন্ন হয়। আর তাপ উৎপন্ন হবে, যে তাপটা উৎপন্ন হবে সেটা এমনিতে তো জেনারেলি হওয়া উচিত ছিল -57.32, এটার সাথে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে এটার থেকে বৃদ্ধি পায়, এবং এই মানটা অ্যাকচুয়ালি হচ্ছে -68.6। মানটা মুখস্থ রাখতেই হবে এমন কোনো কথা না, তুমি চাইলে মুখস্থ রাখতে পারো, তবে -57.3টা মনে রাখতে হবে, এত কিলো জুল পার মোল। এই হলো আমাদের ব্যতিক্রমটা। আর কোনো কোয়েশ্চেন আছে এখানে? না, তাহলে অ্যাটাক লেন্স আমরা প্রথম থেকে দেখি। এখান থেকে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন মাঝে মাঝে আসে, সবসময় আসে বলা যায় না। প্রশমন তাপ কি? প্রশমন তাপ হচ্ছে এসিড ক্ষারের বিক্রিয়ায় যে প্রশমন বিক্রিয়া বলি আমরা এটাতে উৎপন্ন যে তাপ, অর্থাৎ ডেলএইচটা। তারপর তীব্র এসিড এবং তীব্র ক্ষারের যে প্রশমন তাপ, এটার মানটা ফিক্সড, মানটা হচ্ছে -57.32 কিলোজুল পার মোল। যখন আমরা দুর্বল এসিড ইউজ করব, ক্ষারটা তীব্র থাকলেও যখন দুর্বল এসিড ইউজ করব, সেটা -57.32 এর চেয়ে কমে যাবে, কারণ দুর্বল এসিডটার নিজে বিয়োজিত হইতে কিছু পরিমাণ তাপ ব্যবহার করবে। আবার যখন দুইটাই দুর্বল ইউজ করব, তখন এই -57.32 এর চেয়ে আরো কমবে, কারণ এই দুর্বল এসিডটাও নিজেকে বিয়োজিত করার জন্য তাপ ব্যবহার করবে, আবার দুর্বল ক্ষারটাও নিজেকে বিয়োজিত করার জন্য তাপ ব্যবহার করবে। ব্যতিক্রম হিসেবে যখন আমি দুর্বল অ্যাসিড নিব, -57.32 এর চেয়ে কমার কথা থাকলেও এটা বাড়ে। কারণটা কি? কারণটা নিচে লেখা আছে। ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি, তাই এটা পানির সাথে একটা বন্ধন গঠন করে, আর বন্ধন গঠন হলে এটা তাপ উৎপন্ন হয়, আর উৎপন্ন তাপটা এই -57 এর চেয়ে সামথিং এর সাথে যোগ হয়ে মানে বের হয়, আর এই মানটা বৃদ্ধি পায়, -68.6 কিলোজুল পার মোল হয়। এ হলো আমাদের প্রশমন তাপের ডিটেলস। কারো কোশ্চেন আছে কোনো? না। আচ্ছা, আমি তোমাদের এখন ডিসকানেক্ট করতেছি, বলবা কিছু? না। ভাইয়া যে কোনো একটা দুর্বল হলে কি মানটা ফিক্সড থাকে? যে 55 সামথিং। না, হ্যাঁ, এটা মুখস্থ করার দরকার নেই, কারণটা হচ্ছে এই জায়গায় যদি অন্য একটা দুর্বল এসিড আসে, তাহলে কিন্তু মানটা চেঞ্জ হবে, কিন্তু অবশ্যই -57.32 এর চেয়ে কমবে। তুমি চাইলে আহ যারা একটু বেশি বুদ্ধিমান তারা এই মানগুলো মুখস্থ রাখবে না, না রেখে বলবে যে -57.32 এর চেয়ে কম, এরকম করে লিখে দিতে পারো। অথবা তুমি নাও লিখতে পারো, বিক্রিয়াটা দেখায় এখানে কিছু একটা লিখে দিবা। অথবা অনেকে আবার এই মানগুলো এরকম ভগ্নাংশ আকারে লিখে দেয়, ধরো 55 দশমিক সামথিং 01,
ধরো যে একটা মান তোমার মনে নাই, হ্যাঁ, কিন্তু তুমি এটা জানো যে 57-র চেয়ে কমও হবে, তো এটাকে কি করবা, 56 অথবা 55.55 লিখবা। ডিরেক্ট 55 লিখবা না, 0.0112 দিবা, তাহলে স্যার দেখে মনে হবে যে এই পয়েন্ট সহ লিখছে, তার মানে হচ্ছে মানটা সে জানে। যে কোনো কিছুর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারবা। ধরো যে একটা ভাইবা বোর্ডে কোশ্চেন আসছে, তুমি আনসারটা পারতেছো না, কিন্তু আনসার দিতে হবে এমন একটা স্টেজে আসো, তো তুমি এটাকে কনফিডেন্টলি ভুল আনসার দিবা আর কি। কনফিডেন্টলি মানে হলো এই যে পয়েন্টটা সহ লাগাবা আর কি। এটা চুরি, একটা ওয়ান কাইন্ড অফ চুরি, কিন্তু বৈধ চুরি আর কি। আর কোনো কোশ্চেন আছে? না, আমি ডিসকানেক্ট করতেছি, আবার লিংক দিতেছি, একটু কানেক্ট হয়ে যাও, আর 2টা পার্ট পড়াইতে হবে। দেখো পার্ট 17। পার্ট 17 হচ্ছে ল্যাভয়েসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র। ল্যাভয়েসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র। সূত্রটা হচ্ছে, আমি লিখি তারপর বুঝাচ্ছি। কোন বিক্রিয়া একদিকে সংগঠনের সময় যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, বিক্রিয়াটি বিপরীত দিকে ঘটার সময়ও একই পরিমাণ তাপের পরিবর্তন হয়, কিন্তু চিহ্ন বিপরীত হয়। চিহ্ন বিপরীত হয়। তো কথাটাতে কি বলছে দেখো, কোন বিক্রিয়া একদিকে সংঘটনের সময় যে তাপের পরিবর্তন হয়, তাপের পরিবর্তন মানে ডেল এইচ, বিক্রিয়াটি বিপরীত দিকে ঘটার সময়ও একই পরিমাণ তাপের উৎপন্ন হয় বা পরিবর্তন হয়, কিন্তু চিহ্ন বিপরীত হয়। ধরো আমার কাছে এ আছে, এ থেকে উৎপন্ন হচ্ছে বি, এবং এই জায়গাটাতে ডেল এইচ এর মানটা 10 জুল। এখন এই বিক্রিয়াটা কিন্তু একদিকে হচ্ছে, এ থেকে বিতে হচ্ছে, এবং তাপের পরিবর্তন পাইলাম 10 জুল। এখন বিক্রিয়াটা যদি উল্টা দিকে হয়, অর্থাৎ বি থেকে এ হয়, তাপের পরিমাণ একই থাকবে, ডেল এইচ 10 জুলই থাকবে, কিন্তু চিহ্ন বিপরীত হবে। আগেরটা ছিল প্লাস, আর এখনেরটা হবে মাইনাস। এটা কিন্তু অলরেডি তোমরা ইউজ করে আসছো, অনেকে ইউজ করো বা জানো, কিন্তু এটা যে ল্যাভয়েসি এবং ল্যাপ্লাসের সূত্র, এটা হয়তো কেউ কেউ জানো না।
আবার বলতেছি সূত্রটা দেখো, এটা তোমাদের খ নম্বরে আসে সাধারণত। কোন বিক্রিয়া একদিকে ঘটলে, দেখো এ থেকে যদি বি হয়, তাহলে তাপের যে পরিবর্তন হবে, ধরে নিলাম 10 জুল, যদি +10 জুল হয়, তাহলে বি থেকে এ তে আসার সময় ডেল এইচ এর মানটা হবে -10 জুল। এটা নিয়ে কারোর প্রবলেম আছে কোনো? নাই? তাহলে একটা কোশ্চেন করি দেখি। কোশ্চেন 1, H2 plus half O2 সমান H2O। বিক্রিয়াতে ডেল এইচ এর মানটা দেওয়া আছে -220 কিলোজুল পার মোল হলে H2O এটা থেকে H2 প্লাস হাফ O2 বিক্রিয়াটির তাপের পরিবর্তন কত? ডিরেক্ট মুখে আনসার বলতে পারবা কেউ? 220 কিলোজুল। 220 কিলোজুল পার মোল হবে। দেখো এখানে বিক্রিয়াটা হয়েছিল কি, H2 প্লাস হাফ H2, এটা হচ্ছে H হাফ O2 মিলে H2 হয়েছে। এই বিক্রিয়াটা হচ্ছে উল্টা দিকে, এটা বিক্রিয়াটা এই দিকে হয়েছে, আর এইখানের বিক্রিয়াটা কিন্তু এইভাবে উল্টা দিকে হয়েছে, H2O থেকে এই দুইটা হয়েছে। যেহেতু বিক্রিয়া দুইটা উল্টা, প্রথম বিক্রিয়াটা যদি ডেল H1 ধরি, ডেল H1 মাইনাস 220 কিলোজুল পার মোল হয় ল্যাভয়েসি এবং ল্যাপ্লাসের সূত্র অনুসারে ডেল H2 টাও, মানে এটা কিন্তু উল্টা, ডেল H2 টাও 220 কিলোজুল পার মোলই হবে, কিন্তু চিহ্ন বিপরীত হবে, এটা মাইনাস আর এটা হবে প্লাস। এটাই আনসার। ভাইয়া আগের স্লাইডটা একটু বের করেন। হ্যাঁ অবশ্যই। তাহলে দেখো কি কি পড়লাম এই জায়গাটাতে, শুধুমাত্র ল্যাভয়েসি এবং ল্যাপ্লাসের যে সূত্রটা, এটা এটা কি, যদি বিক্রিয়া একদিকে ঘটলে, এক কথায় বললে ডান দিকে ঘটলে, যদি যে তাপের পরিবর্তন হবে বাম দিকে ঘটলে তার উল্টা হবে, মানে মানটা একই থাকবে কিন্তু চিহ্নটা উল্টা হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হবে। হয়েছে ভাইয়া। তো পার্ট 18 লিখো, পার্ট 18, পার্ট 18, হেসের সমষ্টিকরণ সূত্র। হেসের সমষ্টিকরণ সূত্র, এই কথার মানে হেসের একটা সূত্র আছে, এই সূত্রটা লিখবো। এই সূত্রটা খুবই ইজি। তো লিখো সূত্রটা, যদি বিক্রিয়ার মূল বিক্রিয়ক এবং চূড়ান্ত উৎপাদ স্থির থাকে, তবে বিক্রিয়াটি এক ধাপে ঘটুক বা একাধিক ধাপে ঘটুক না কেন,
মোট তাপের পরিবর্তন সমান হবে। দেখো প্রথমে একটা শর্ত দিয়ে দিছে, যদি বিক্রিয়ার মূল বিক্রিয়ক এবং চূড়ান্ত উৎপাদ, মানে মূলত যারা বিক্রিয়ক এবং চূড়ান্ত উৎপাদ যদি স্থির থাকে, তাহলে বিক্রিয়া এক ধাপে ঘটুক আর একাধিক ধাপে ঘটুক, মোট তাপের পরিবর্তন সমান হবে। ধরো আমার কাছে এ আছে, এ থেকে আমি উৎপন্ন করতে চাই হলো বি, বি না, ধরো যে ডি উৎপন্ন করতে চাই, এ থেকে ডি। এই জায়গায় অবশ্যই আমার একটা ডেল এইচ আছে, ডেল এইচ তাপের পরিবর্তন হবে এই জায়গাতে এ থেকে ডি উৎপন্ন হওয়ার সময়। এখন আমি করলাম কি, এ থেকে ডি উৎপন্নের সময় সরাসরি এ থেকে ডি উৎপাদন না করে এ থেকে প্রথমে সি উৎপন্ন করলাম, সি উৎপন্ন করলাম। এই বিক্রিয়া অবশ্যই একটা ডেল এইচ থাকবে, ধরে নিলাম ডেল এইচ 1। আর তারপর সি থেকে ডি উৎপন্ন করলাম, এই জায়গায় একটা বিক্রিয়া বিক্রিয়ার তাপের পরিবর্তন থাকবে ডেল এইচ 2 ধরে নিলাম। আবার দেখো আমি কি কি ধরলাম, জেনারেলি আমার এ থেকে দরকার ডি, এ থেকে ডি উৎপন্ন আমি এক ধাপে করতে পারি, এই জায়গায় তাপের পরিবর্তন ডেল এইচ। আবার চাইলে এরকম ভাবে করতে পারি, এ থেকে সি তে গেলাম, আবার সি থেকে ডি তে গেলাম। তাহলে যদি এরকম থাকে, শর্তটা কি ছিল, শর্তটা ছিল হচ্ছে মূল বিক্রিয়ক যারা আছে তারা স্থির থাকবে এবং উৎপাদগুলো স্থির থাকবে। মূল বিক্রিয়ক এখানে কে, মূল বিক্রিয়ক হচ্ছে এ এবং উৎপাদ হচ্ছে ডি। দেখো যখন আমি এক ধাপে গেলাম তখন বিক্রিয়ক এ, উৎপাদ ডি। আবার যখন একাধিক ধাপে গেলাম তখনও আদি অবস্থায় বিক্রিয়ক এ এবং শেষ অবস্থায় উৎপাদ ডি। এরকম যদি হয় তাহলে মোট তাপের পরিবর্তন সমান হবে, এটা এক ধাপে ঘটুক আর একাধিক ধাপে ঘটুক। এক ধাপে ঘটার সময় ডেল এইচ ছিল কত, শুধুমাত্র ডেল এইচ, তাপের পরিবর্তন ডেল এইচ। আর একাধিক ধাপে ঘটার সময় মোট 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 যে তাপের পরিবর্তন সেটা ছিল হলো ডেল এইচ 1 এবং ডেল এইচ 2। এইটা এবং এটা সমান হবে, এটা এক ধাপে ঘটছিল আর এটা দুই ধাপে ঘটছিল। যদি 3টা 4টা 5টা ধাপেও হইতো তাহলে মোট তাপের পরিবর্তন সমানই থাকতো। এটা হচ্ছে তার সূত্রের ব্যাখ্যা। এখানে কিন্তু সবসময় দুইটা থাকবে এমন কথা না, 3টাও থাকতে পারতো। ধরো যে, আচ্ছা একটু লিখো তারপর বলতেছি। ধরো যে এরকম আমার এ থেকে দরকার হচ্ছে ডি, এই জায়গায় ডেল এইচ এটা থাকলো। এখন আমি যদি এই এ থেকে সরাসরি ডি উৎপাদন না করে এ থেকে বি উৎপাদন করি, তারপর বি থেকে সি উৎপাদন করি, তারপর সি থেকে ডি উৎপাদন করি, ধরে নিলাম এই জায়গায় ডেল এইচ 1, এই জায়গায় ডেল এইচ 2 এবং এই জায়গায় ডেল এইচ 3, তাহলে সূত্রটা কি হইতে পারবে, একজন একটু বলতে পারবা? Del is equal to del is 1 plus del is 2 plus del is 3. সবগুলোর যোগফল ডেল এইচ সমান, এক ধাপে ঘটলে ডেল এইচ, আর যদি এখানে 3টা ধাপ হইছে তাহলে 3টা ধাপের যে যোগফল মোট তাপের পরিবর্তন এগুলো সমান হবে। এটা আসলে শক্তির নিত্যতা সূত্র ছাড়া আর কিছু না। হ্যাঁ, যারা বুঝো তারা বুঝো যে শক্তি এক ধাপে ঘটুক, দুই ধাপে ঘটুক, 3 ধাপে ঘটুক, শক্তি সবসময় সেমই থাকে। তাহলে চলো একটা কোশ্চেন করি। নাম্বার 1, আমার কাছে আছে হচ্ছে এ, এখান থেকে সি উৎপন্ন করলাম, বলে দিলাম এটা ডেল এইচ। তারপর এখান থেকে এইদিকে উৎপন্ন করলাম হচ্ছে বি, তারপর বি থেকে সি উৎপন্ন করলাম, এটা হলো ডেল এইচ। আচ্ছা এটা ডেল এইচ 1 লিখো, এটা ডেল এইচ 2 আর এটা ডেল এইচ 3 লিখো। এখানে ডাটা দেওয়া আছে, ডাটাগুলো হলো ডেল এইচ 1 সমান 500 কিলোজুল, ডেল এইচ 2 সমান 350 কিলোজুল, কিলোজুল পার মোল লাগাও, কিলোজুল পার মোল। ডেল এইচ 3 সমান কত?
হ্যাসের সমষ্টিকরণ সূত্র অনুসারে আমার দেখো এখানে বিক্রিয়ক, মূল বিক্রিয়ককে এ, তুমি এইভাবে যাও আর এইভাবে ঘুরে আসো, মূল বিক্রিয়ক হচ্ছে এ এবং শেষ উৎপাদ হচ্ছে সি। তাহলে এ থেকে সি তে যাওয়ার জন্য আমার এক ধাপের যে তাপের পরিবর্তন সেটা হলো ডেল এইচ ওয়ান, আর দুই ধাপে যাওয়ার সময় হলো ডেল এইচ টু এবং ডেল এইচ থ্রি। তাহলে ডেল এইচ ওয়ানটা সমান হবে ডেল এইচ টু এবং ডেল এইচ থ্রি এর। এটা বুঝতে কারো অসুবিধা হলে এখনই বলো না। তো ডেল এইচ ওয়ান এর মানটা আমরা জানি 500, ডেল এইচ টু এর মানটা হচ্ছে 350, বের করতে হবে ডেল এইচ থ্রি। সুতরাং ডেল এইচ থ্রি সমান 150 কিলোজুল পার মোল। এটাই এখানের আনসার। জেনারেলি এটা খুবই কম আসে পরীক্ষায়, আসে মাঝে মাঝে খ নম্বরে ব্যাখ্যা করার জন্য। তো ব্যাখ্যা করার জন্য আসলে কি করবা, সংজ্ঞাটা লিখবা, মানে মেইন সূত্রটা লিখবা, এই যে এটা লিখবা এবং এই ব্যাখ্যাটা দিয়ে এটা দিয়ে শেষ করে দিবা, তাহলে 2 এ 2 পেয়ে যাবা। উপরে এই সংজ্ঞাটা দিবা, এই সংজ্ঞাটা দিবা, তারপরে এই ব্যাখ্যাটা দিবা, আর বাকি কিছু দিতে হবে না। এ হলো তোমাদের হ্যাসের সমষ্টিকরণ সূত্র এবং এই অধ্যায়ের মূল যে টপিক গুলো এগুলো পড়ানো হয়ে গেছে। ছোট্ট দুইটা টপিক বাকি আছে। টপিক গুলো হচ্ছে অ্যাটম ইকোনমি নির্ণয় এবং সিএফসি এর নামকরণকরণ। তো এগুলো আপাতত আজকে পড়াচ্ছি না, আমি তোমাদের পরে এই অধ্যায়টা যখন ফিনিশিং দিব তখন শেষ করে দিব। এই অধ্যায়ের যে মূল টপিক গুলো এগুলো আমি যা পড়াইলাম খাতায় এখন পর্যন্ত যা হয়েছে সেগুলো শুধু পড়বা, আর এক্সট্রা পড়ার দরকার নাই। যদি পড়তে চাই তাহলে পড়বা, সমস্যা নাই, যদি বুঝো তাহলে পড়বা, কোনো প্রবলেম হলে আমাকে দেখাবা। কিন্তু এর বাইরে যেগুলো পড়াইছে এখানে কিন্তু কম পড়াই নাই, সেই অনেক আগে থেকে পড়াইতেছি, একদম আস্তে 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 পার্ট বাই পার্ট পড়াইতেছি, অনেক কিছু পড়ানো হয়েছে এখানে। তো সবগুলো খাতায়, হয়তো খাতায় আছে তোমার মাথায় নাই, এখন কিন্তু মাথায় থাকতে হবে। তো কালকে, আগামীকালকে থেকে তোমাদের এই অধ্যায়ের হয়তো একটা দুইটা টেস্ট পেপার সলভ ক্লাস দিব, তারপরে আমরা অন্য অধ্যায়ে চলে যাব। কালকে হলো 8:30টায় টেস্ট পেপার সলভ ক্লাস এই অধ্যায়ের। তুমি কি করবা, তোমার কাজটা হবে ফার্স্ট টু লাস্ট খাতাটা একদম সবটা পড়া। খাতা, বিশ্বাস করো, যদি খাতাটা না পড়ে আসো কালকের ক্লাসটা তোমার জন্য না। যদি খাতাটা না পড়ো তাহলে কালকে তোমার ক্লাস করার দরকার নেই, পরে করো, খাতা করার পরে করো। আর যদি খাতাটা পড়ো তাহলে কালকে আমার সাথে সাথে টেস্ট পেপার গুলো সলভ করবে, আমি সলভ করে দিব, পরে তুমি নিজে নিজে করবে আর কি। তো কালকে আমার সাথে থাকলে ভালো, কারণ অনেকের তখন প্রবলেম ক্রিয়েট হয়। টেস্ট পেপার সলভটা কেন দরকার, টেস্ট পেপার সলভটা দরকার হলো অনেকে কোশ্চেন ধরতে পারে না, কেমিস্ট্রিটা সবচেয়ে বেশি হয় এরকম, কোশ্চেন ধরতে পারে না। কোশ্চেন ধরতে না পারলে আবার প্রবলেম, সবগুলো কোশ্চেন একই আকৃতির হয়। তুমি যদি এটা বুঝতে পারো যে সব কোশ্চেন একই আকৃতির এবং কোশ্চেনের সোর্স গুলো কোথায় কেমিস্ট্রি, তাহলেই ভালো করতে পারবা। আর অন্যান্য সাবজেক্ট গুলোর সাথে কেমিস্ট্রির পার্থক্যটাই হলো এই জায়গাটাতে। অন্যান্য সাবজেক্ট গুলোতে টেস্ট পেপার গুলো না পড়লেও চলে, খাতা বই করলেই চলে, আর এইখানে টেস্ট পেপারটা সলভ করতে হয়, কারণ কোশ্চেন কিভাবে আসে সেটা বুঝতে হবে। তাহলে কালকে কি মাস্ট, অবশ্যই তোমাকে এই খাতা পড়ে আসতে হবে। খাতা যদি না পড়ে আসো তাহলে ক্লাস করার দরকার নেই। আজকে পর্যন্ত থাকুক, পরবর্তী ক্লাস হচ্ছে কালকে টেস্ট পেপার সলভ ক্লাস। সবাই টেস্ট পেপার নিয়ে বসবা, যদি না থাকে একটু সংগ্রহ করে ফেলো। আমি যদি এবার একটা পিডিএফ বানানোর চেষ্টা করতেছি, যদি বানাইতে পারি তাহলে ওটা ওপেন করবো। ওকে, থ্যাংক ইউ।